উনুন গ্যাস থাকা সত্ত্বেও কেন সকাল সকাল এর দিয়ে উনুন তৈরি করতে হলো? আমাদের লোভের কোনো সীমানা নেই। আমাদের এত লোভ বলেই মা ঠাকুমা বাড়িতে না থাকায় মাদের যা ছিল সব কিছুই নিয়ে চলে এসেছি। তো হাই প্রিয়ান, গুড মর্নিং। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার। এখন ঘড়ির কাঁটায় সকালে 6টা মতো বাজছে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকবে। কালকে তো সোমবার ছিল, কালকে আমাদের রান্না গিয়েছে, আজকে আমাদের পান্তা ভাত রয়েছে। এই পান্তা ভাতের দিন কিন্তু আমাদের উনুন বুড়িকে সকাল থেকেই জ্বালাতে নেই, উনুন বুড়িকে পুজো করে রেখে দিতে হয়। এদিকে কালকে রাত্রে আবার হঠাৎ আমাদের গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে, তো সেই কারণে সকালে এই চা দুধ গরম এগুলো তো করতেই হবে। তো সেই কারণে সকাল সকাল আমি আর মা দুজন মিলে ছাদ থেকে ইট নিয়ে এসে এইদিকে ইটের উনুন করে নিয়েছি। একটা কড়াই চাপিয়ে দেখলাম যে কড়াইটা ঠিকঠাক বসছে নাকি, কারণ ওইদিকে মা বলছিল যে ওই কড়াইটাই করে নাকি দুধটা গরম করবে। সেই কারণে বিশেষ করে ওই কড়াইটার মাপেই কিন্তু এইদিকে ইট দিয়ে উনুন করে নিয়েছি। 6টা ইট দিয়েছি, সামনের দিকে 2টো দিয়েছি আর ওই পেছন দিকে 2টো দিয়েছি। দিদিভাইয়ের কিন্তু এই মুহূর্তে স্নান করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো দিদিভাই স্নান করে চলে এসেছে। দিদিভাই কিন্তু স্নান করে আসার পরে এইদিকে উনুনটা জ্বালিয়ে নিচ্ছে। যাই হোক চলুন, এইদিকে কিন্তু আমার কাজকর্ম একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। মায়ে ডাকাডাকি করছিল যে খেপি একবার আয়, একবার উনুনটা করে নিই। আজকে তো উনুন জ্বালাতে পারবো না, আর কালকে রাত্রে গ্যাসটা সারা হয়ে গিয়েছে। আমার একদম খেয়াল থাকেনি যে গ্যাসটা সারা হয়ে গিয়েছে। যাই হোক, এইদিকে কিন্তু দিদিভাই এসে এইদিকে চাটাও চাপিয়ে দিয়েছে, তবে উনুনটা ঠিকঠাক হয়নি জানেন তো। এই কেটলিটার সাইজে হচ্ছিল না, তো সেই কারণে দিদিভাই 2টো ইটকে এই সাইডে ঘুরিয়ে কেটলিটা ঠিক বসিয়ে দিয়েছি। কড়াইটার মাপে করেছিলাম তো সেই কারণে ঠিকঠাক হচ্ছিল না। যাই হোক, ওইদিকে তো দিদিভাই চা দুধ গরম সব কিছুই করছে। আর কালকে যেহেতু রাত্রে সবাই ভাত খেয়েছে, রুটি আরে তো কেউ কিছুই খায়নি। কালকে 2টো ছেলেরই খাবার করা হয়নি, 2টো ছেলেকেই কালকে রাত্রে গরম গরম ভাত খাইয়েছি ওই মুসুরি চাপ চাপ ডালটা দিয়ে। তো সেই কারণে দুধটা অনেকটাই রয়ে গিয়েছিল আর মোটা বেশ সর পড়েছিল। সকাল সকাল এই যে অল্প পরিমাণে গুড় নিয়েছি আর ওই দুধের সরটা আর একটু দুধ আর ওইদিকে কটা মতো শসা নিয়ে নিয়েছি। এই দুধের সর দিয়ে আর অল্প গুড় দিয়ে মুড়ি খেতে আমার যে কী ভালো লাগে। আমার মতো কার কার এইটা ভালো লাগে জানাবেন তো, এই দুধ আর গুড় দিয়ে মুড়ি খেতে। তার সঙ্গে যদি এই কয় পিস শসা হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই হবে না। যাই হোক, এই মুহূর্তে ওইদিকে কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে তো রান্না বান্নার কোনো ঝামেলা নেই। আজকে ওই যে সকালে চা আর দুধ গরম এই 2টো জিনিসই করার ছিল, ওইদিকে দিদিভাই করে নিয়েছে। এই যে ছোট কড়াইটা দেখছেন, এইটাতে বাসি দুধরা ছিল, তো এইটাই করে বাসি দুধরা বললাম যে তাতিয়ে দে, এই কড়াইটাই পরিষ্কার করতে বেশ সুবিধা হবে। ওইদিকেও সোনা পাপা উঠে পড়েছে, না হলে কিন্তু দিদিভাই এগুলো পরিষ্কার করে নিত। ওইদিকে সোনা পাপা উঠে পড়েছে, সেই কারণে আমি ভাবলাম যে সোনা মা তো এখনও পর্যন্ত উঠেনি, ততক্ষণ কি না হয় এই ফাঁকে কড়াইটা পরিষ্কার করে নিই। কড়াইটা প্রথমে একটু চিটচিটে ভাব লাগছিল, মনে হচ্ছিল যেন কালিগুলো চিটিয়ে লেগে গিয়েছে, একদমই ছাড়বে না। তবে এইদিকে এই যে লাইফবয় সাবানটা একটু দিয়ে দিলাম আর অল্প পরিমাণে বালি দিয়ে দিয়েছি। এই 2টো দেওয়ার পরে এত সুন্দর কড়াইটা পরিষ্কার হয়ে গিয়েছে, তখন মনে হচ্ছে যে আমি বেকার টেনশন করছিলাম। এই তো এইদিকে কিন্তু আমার কড়াইটা বেশ ভালো মতো পরিষ্কার হয়ে গিয়েছে। এখন ঘড়ির কাঁটায় ওই 9টা মতো বাজছে। এই মুহূর্তে আমি স্নান করে এলাম। আজকে সোনামা উঠতে একটু দেরি করে দিয়েছিল, তো সেই কারণে আমারও স্নান করে আসতে একটু দেরি হয়ে গেল। আর এখন তো আমি সকাল সকাল ডুব দিচ্ছি না, ওই যে এখন দাঁতের গোড়ার সেলাইটা কাটানো হয়নি, এখনও তো ঘাটা হালকা রয়েছে, তো সেই কারণে বিশেষ করে সকাল সকাল ডুব দিচ্ছি না। আর আমাদের নিয়মে রয়েছে কালকে রাত্রে সব কিছু ঢাকা দিয়ে রাখা হয়। এমনিতেই তরকারি পাতে ঢাকা দিয়ে রাখা হয়, তবে সকালে আমাদের নিয়মে রয়েছে এই যে পেথেগুলো রয়েছে, রান্নাশালের পেথেগুলো একবার করে খুলে দিতে হয়। ওইদিকে কিন্তু উনুন বুড়ির পুজোটা হওয়ার পরেই কিন্তু এগুলো খুলতে হয়। আজকে সোনামা যেহেতু অনেকটাই দেরিতে উঠেছে, সোনামা তো আজকে আর ঘুমাবে না, ওকে কিছুক্ষণ আগেই পেট ভর্তি করে খাইয়ে দিয়েছি। আমাদের পাড়ার আর একটা বাচ্চা ছেলে এসেছে আর ওর ভাই, ওরা 3জনা মিলে কিন্তু বেশ ভালো মতো খেলছে। তো ততক্ষণকে ভাবলাম যে সেদিনকে এই জায়গাটাও বাগাবো ভেবেছিলাম, তবে আর বাগানো হয়ে ওঠেনি, সেদিনকে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো সেই কারণে আজকে ভাবলাম রান্না বান্না তো আর কোনো কিছুই নেই, আর শুধু শুধু কি বসে থাকবো, তাহলে এই তাকটা বাগিয়ে নিই। আর কি পরিমাণে ধুলোটা হয়েছে সেটা দাঁড়ান এগুলো নামিয়ে দিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন কি পরিমাণে এই ধুলোটা জমেছে, মানে এই তাকটাতে এত পরিমাণে কি করে যে ধুলো আসে বুঝতেও পারি না জানেন তো। ধুলোর থেকে যে হালকা ঝুলঝুলগুলো রয়েছে ওগুলো যেন বেশিই পড়ে,
কোথা থেকে যে পড়ে সেটাও খুঁজে পায় না। আমার রুমের উপরে যদি কোনো ঝুল থাকতো তাহলে হয়তো ভাবতাম যে ওইখান থেকেই পড়েছে, তবে রুমের মধ্যে কোনো ঝুল নেই। একটু ঝুল দেখতে পেলেই কিন্তু আমি সঙ্গে সঙ্গেই ছেড়ে দিই। আর সত্ত্বেও ওই রুমের মধ্যে এত ধুলো ময়লা যে কোথা থেকে আসে তা আমি খুঁজে পাই না। আমার সম্ভবত যতটুকু মনে হয়, আমাদের তো ঘরে এখনো পর্যন্ত প্লাস্টার করা হয়নি, আর এই বাচ্চা ছেলের ঘর সারাদিনে 4 থেকে 5 বার মতো ঝাড় দেওয়া হয়। ওই ধুলো গুঁড়োগুলো যেই মনে হয় এই নোংরাগুলো হয়ে যায়। যাই হোক, ওইদিকে বাইরে ওই ধুলোগুলো পরিষ্কার করে নিয়ে এলাম। রুমের মধ্যে করলে তো রুমটা আরও নোংরা হয়ে যেত, আর যেহেতু বাচ্চাগুলো রয়েছে তো সেই কারণে বাইরেই নোংরাটা পরিষ্কার করে দিয়ে এলাম। এটা পরিষ্কার করার পরেই এদিকে খেলনাপাতিগুলোও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এদিকে সোনামা, সোনা পাপা আর ওই যে একটা খেপা এসেছে, এরা তিনজনা কিন্তু বেশ বসে বসে খেলা করছিল। যাই হোক, ওইদিকে আমার খেলনাপাতিগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে। পেপারগুলো যখন নামিয়েছিলাম তখন এই শোকেসের উপরটা কিন্তু ভালো মতো পরিষ্কার করা হয়নি, তো সেই কারণে এই মুহূর্তে ওই রুমালটা হালকা ভিজে ভিজে ছিল, ওই রুমালটাই করে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, এদিকে পেপারগুলোও ভালো মতো সেট করে নিয়েছি। এবারে চলুন একে একে সব খেলনাপাতিগুলো রেখে দিই। আমি জানি না আমার এই শোকেসের উপরটা না থাকলে আমি এই খেলনাপাতিগুলো কোথায় রাখতাম। হয়তো আমাকে ঢুকিয়ে একটা বক্সের মধ্যে রেখে দিতে হতো, তবে এই শোকেসটার উপরে সাজিয়ে রাখতে পাই আমার কিন্তু বেশ ভালো লাগে, জানেন তো। শুধুমাত্র এই খেলনাপাতি বলে নয়, আমার যে কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে। যেন সব সময় কেউ যদি আমার রুমটার মধ্যে আসে, কেউ যেন কোনো বদনাম না করতে পারে। সবাই যেন বলে এক চান্সে দেখেই যে না, রুমটা গোছালো রয়েছে। এই যে দেখুন, আমার একদম পুরোপুরি বাঁকানো কমপ্লিট হয়ে গিয়েছে, আর বাঁকানোটা কেমন হয়েছে জানাবেন কিন্তু। আর বিশেষ করে আমার সোনামায়ের জিনিসগুলো বাগিয়ে রাখতে তো ভীষণ ভালো লাগে। আমার রুমের মধ্যে বিছনাটা আর এই শোকেসের উপরে সোনামায়ের খেলনাপাতির জায়গাটা, এই দুটো জায়গা যদি গোছানো থাকে আমার মনটা যেন একটা আলাদাই শান্তি লাগে। যাই হোক, ওইদিকে আবার বরমশাই ডাকাডাকি করছে, কি বলছে দেখি। ওকে এই বেশ কিছুদিন আগে থেকে বলছিলাম যে মাদের কাছে বেশ অনেকগুলো পেঁপে ধরেছে, তাহলে কটা পেঁপে পেড়ে নিয়ে আসবে। মাকে সেদিনকে আমি ফোন করেছিলাম, মাকে বললাম যে মা বেশ অনেকগুলো পেঁপে ধরেছি, তাহলে কি করব, পেড়ে পড়ে তাহলে বিক্রি করে দেবো কি। মা বললো যে না না, বিক্রি করার দরকার নেই, যদি অনেকগুলো আছে পেড়ে পড়ে সবাই মিলে ভাগ করে খেয়ে নিবি। আর এই যে বরমশাই সোনামা এগিয়েই চলে এসেছিল, এইদিকে এসে পড়ে দেখছি ও নীল ভাইয়ের সঙ্গে খেলা করছে। সোনামা ও নীল ভাইকে কিন্তু ভীষণ পছন্দ করে, যতবার এইদিকে আসে ততবার শুধু নীল ভাইয়ের কাছে যাওয়ার জন্যই বায়না করে। আর এই যে গাছটা, এই গাছটাতে কিন্তু বেশি পরিমাণে পেঁপে ধরেছে। ওইদিকেও 2-3টে গাছ রয়েছে, তবে ওই গাছগুলোতে খুব একটা বেশি পেঁপে ধরেনি। ওগুলো যে ঝুলুনি পেঁপে বলে, ওই পেঁপেগুলো হয়েছে একদম ছোট ছোট মতো, তো সেই কারণে ওই পেঁপেগুলো আর পারবো না। এই সাইডটাতে আবার একটা কুমড়ো গাছও লাগিয়েছে। মা বললো যে ভালো করে দেখে আসবি, যদি 1-2 কুমড়ো ধরে তাহলে নিয়ে চলে আসবি। যাই হোক, এইদিকে যেটার জন্য এসেছি সেই কাজটা আগে সবার প্রথমে করে নিই। এইদিকে বেশ অনেকগুলোই পেঁপে ধরেছে, যেগুলো বড় বড় রয়েছে সেগুলোই পেড়ে নেব, কারণ এই কিছুদিন আগে 2টো পেড়ে নিয়ে গিয়েছিলাম। এই যে বড় পেঁপেগুলো রয়েছে, এই পেঁপেগুলো কিন্তু ভেতরটা পেকে যাচ্ছে। আর এই যে পেঁপে পাড়তে এসেছি, আমার বা বর্মশাইয়ের কারোরই কিন্তু কোনো রকম ইচ্ছা ছিল না, কারণ মায়ের বা ঠাকুমার যতই আমাদের নিজেদের গাছের পেঁপে হোক না কেন, আরে বাড়িতে যখন না থাকে তখন যদি কোনো জিনিস আনতে আসি, আমাদের পাড়ার 1-2 মানুষ এমন ভাব করে যেন আমরা ভীষণ লোভী, আমরা লোভের জন্য এগুলো আনতে এসেছি। তাই ওইদিকে বেশ অনেকগুলোই পেঁপে বেরিয়েছিল। মা বললো যে পেঁপেগুলো তোদের ঘরে রাখবি, তোর মাসি ঘরে কিছুটা দিবি আর তোর মামা ঘরে কিছুটা দিবি। ওইদিকে পেঁপেটা পেড়ে এসে পড়ে ওইদিকে সোনামাকে খাবার খাইয়ে দিয়েছি, আর এই মুহূর্তে আমিও পান্তা ভাত খেতে বসে পড়েছি। কালকে রাত্রেই তো দেখিয়েছিলাম কী কী মেনু হয়েছে, আজকে আবারও দেখিয়ে দিলাম যে কী কী মেনু হয়েছে। কালকে আমড়ার টকটা নিয়ে নিই, আজকে দুপুরে শুধু আমড়ার টকটা নিয়েছি। ওইদিকে ভাত খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, সোনামাও ঘুমিয়ে গিয়েছিল। সোনামা তো আজকে সকাল থেকেই ঘুমায়নি, ভাবলাম যে যাক আজকে একটু ঘুমাবে, তাহলে আজকে আমিও একটু ঘুমাতে পাবো। কোথায় পাবে, আমি যেই শুয়েছি তার একটু পরেই সোনামা উঠে পড়েছে। এখন ঘড়ির কাঁটায় 2:10-15 মতো বাজছে। আমি গিয়েছিলাম ওই 1:50 শুতে 2টোর সময় ঘুমিয়েছিলাম, তারপরে 2:10-15 সময়তেই আমার সোনামাটা উঠে পড়েছি। এই দুপুরবেলায় যদি একটু ঘুম না হয়, সারাটা দিন যেন শরীরটা কেমন একটু লাগে। যাদের ঘুমানোর অভ্যাস রয়েছে তারাই হয়তো এটা বুঝতে পারবেন। যাই হোক, বেশ অনেক দিন থেকেই ভাবছিলাম যে নখগুলো কাটবো, একটু নেল পালিশ পরে পরে আলতা পরবো, তবে সেটা আর হচ্ছিল না। একটু দেরি করে শুচ্ছিলাম, ওই 2-2:30টার সময়, উঠতেও একটু দেরি হয়ে যাচ্ছিল। উঠে পরে বিকালের কাজকর্ম, সোনামাকে খাওয়ানো, ক্লিনিং করানো, তারপরে তো ইটিসিটি লেগেই রয়েছে, তো সেই কারণে আর সময় হচ্ছিল না। আজকে যখন সোনামা সকাল করে উঠে পড়েছে, তাহলে না হয় আজকেই কাজটা সেরে নিই। ওইদিকে সবার প্রথমে আমি নখগুলো কেটে নিয়েছিলাম, তারপরে সোনামাকে আর সোনা পাপাকে দুজনকেই ওইদিকে নখ পালিশ পরিয়ে দিয়ে পরে আমি এইদিকে নখ পালিশ পরে নিয়েছিলাম। একটা দিদিভাই বেশ কিছুদিন আগেই কমেন্ট করেছিল যে দিদিভাই তুমি নখ পালিশ পরবে আর একটা সরু চেন পরবে, তাহলে দেখতে ভালো লাগবে। দেখবে
আমি সরু চেন পরে থাকতে পারি না, কারণ আমার গলাটা প্রচুর কেটে দেয়। তো সেই কারণে আমি একদমই চেন পরে থাকতে পারি না। কোথাও গেলে কোনো রকমে পরি, আবার সঙ্গে সঙ্গেই যেয়ে পরে খুলে দিই বা এসে পরেই খুলে দিই। সেই কারণে সরু চেন পরতে পারি না গো। তবে এই নীল পালিশ আর আলতা পরতে ভীষণ পছন্দ করি। তবে এখন বাচ্চা ছেলে নিয়ে সময় হয়ে ওঠে না। তবে যেদিনকে সময় পাই আলতাটা পরি। তবে এই বাচ্চা ছেলেগুলো থাকে তো প্রত্যেক দিন আর ভিডিও শ্যুট করা হয় না। এই যে মা মেয়ে দুজন মিলেই আলতা পরে নিয়েছি। কেমন লাগছে জানাবেন তো। এখন ঘড়ি কাটাই রাত্রি ওই 8টা মতো বাজছে। এই মুহূর্তে আমি বসে পড়েছি সবজি বানানোর জন্য। কালকে আমি যাব দাঁতের সেলাই কাটানোর জন্য। দিদিভাইও অপর যেতে পারে, তো সেই কারণে আজকে থেকেই সবজিটা বনিয়েই রাখছি। কালকে তাহলে রান্নাটা সেরে পরে আমি দাঁতটা তুলাতে যেতে পারবো। ডাক্তারবাবু 10টা সাড়ে 10টার মধ্যে বেরোতে বলেছে। যদি একটু সকাল করে রান্না চাপাই তাহলে কিন্তু 10টার মধ্যেই রান্নাটা কমপ্লিট করে নিতে পারবো। তো সেই কারণে আজকে এই সবজিটা বনিয়ে রাখছি। যদিও জানি যে ঠাকুমা সকালে উঠে পড়ে সবজিগুলো বনিয়ে দেবে, তবে কিছুটা যদি এগিয়ে রাখি তাহলে ঠাকুমা সকালে উঠে পড়ে পেঁয়াজ রসুনগুলো আরে ছাড়াতে পারবে। তো সেই কারণে এইদিকে সবার প্রথমে এইদিকে কারলা ভাজাটা বনিয়ে রেখে দিচ্ছি। তারপরে এইদিকে একটা সবজির তরকারি হবে, এই সবজি তরকারিটা বনিয়ে রেখে দিচ্ছি। কালকে রাত্রে ওইদিকে বড়মশাই 2টো জিওল মাছ ধরেছিল, ওই জিওল মাছে আর পেঁপেতে পাতলা করে ঝোল করা হবে। পেঁপেটা আজকের থেকে আর বনিয়ে রাখবো না, পেঁপেটা কালকে না হয় ঠাকুমাই বনিয়ে নেবে। এইদিকে আমি সবজির তরকারিটা আর কারলা ভাজা এই 2টো তরকারি কিন্তু বনিয়ে রাখলাম। যাই হোক, এইদিকে আমার তরকারি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। এগুলো তরকারিগুলো ধুয়ে পরে ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাহলে আর কিছু হবে না। ওইদিকে সোনামাকে খাবার খাওয়ানোরও টাইম হয়ে গিয়েছে। এগুলো তরকারিগুলো ধুয়ে নিই, তারপরে ওইদিকে সোনামাকে খাবার খাইয়ে পরে ঘুম পাড়িয়ে দেবো। তো যাই হোক চলুন, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।